আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি এসেছিল বরিশাল বোর্ড 2025 সালে। প্রশ্নটি সমাধান করছে আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। তোমরা যারা আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা এখনো সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করে নাও। ইনশাআল্লাহ তোমার এসএসসি প্রিপারেশনের বেস্ট সহায়ক বই হবে এটি। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের উদ্দীপক হিসাবে এটা দেওয়া আছে, সমস্যা নেই, উদ্দীপক পরে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি, কারণ ক নাম্বারটা হচ্ছে আমাদের প্রয়োজন আছে। তো ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যদি এটা সমান এটা হয় তাহলে x/y এর মান নির্ণয় করো। তো চলো আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে প্রশ্নে যা আছে সেটা আমরা তুলে নিলাম, যে হচ্ছে 27 টু দি পাওয়ার x 2x ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y। এখন আমাদের কাজ হবে দুইটার ভিত্তি যেন আমরা সেম করে ফেলতে পারি, তাহলে আমাদের x/y নির্ণয় করা সহজ হবে। তাহলে কিভাবে ভিত্তিটা সেম করতে পারি? এই 27 কে আমি লিখতে পারি 3 কিউব, আবার 81 লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে 3 কিউব আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। কাকে 3 কিউব লিখলাম? 27 কে, আর 81 কে লিখলাম 3 টু দি পাওয়ার 4। এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, 3 এর উপর পাওয়ার 3, তার উপর আবার 2x, 2x এর সাথে এই 3 টা গুণ হবে, 2x এর সাথে 3 গুণ হলে কত হবে? 6x ইকুয়াল 3 টু দি পাওয়ার, এখানে 4 আর y গুণ হলে কি হবে? 4y। তাহলে কি দাঁড়াইলো? 6x ইকুয়াল টু কি হবে? 4y হবে, তাই না? এই কারণ দুইটার ভিত্তি সেম, ভিত্তি চলে যাবে, 6x ইকুয়াল টু 4y। এটাই কিন্তু হয়েছে, যে দেখো এই যে এখানে যদি খেয়াল করো 6x ইকুয়াল টু 4y। এবার আমরা যদি একটু খেয়াল করি যে 6x ইকুয়াল টু 4y যদি হয়, এখানে 6টা x এর সাথে গুণ আকারে আছে, আবার 4টা y এর সাথে গুণ আকারে আছে। তো আমি এখানে x কে রাখলাম, ওই পাশ থেকে y কে যদি আনি, y কে নিচে চলে আসবে না, কারণ y গুণ আকারে আছে, এই পাশে আসলে নিচে চলে আসবে। ওই পাশে থাকলো কে? 4। আমি কিন্তু এই পাশে 6 কে লিখি নাই, তার মানে 6 কে ওই পাশে পাঠিয়ে দিব, 6 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কারণ 6 গুণ আকারে আছে। এবার কাটাকাটি করা যায়, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে x/y সমান 2/3। আমাদের কিন্তু ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ নাম্বার প্রশ্নে কি বলা আছে, এটা উদ্দীপকের সাথে রিলেটেড। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 3f(x) f of x plus 3g of x equal to 108 হলে x এর মান নির্ণয় করো, যেখানে উদ্দীপকে f of x আর g of x এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই f of x আর g of x এর মানগুলো বসাই দিই, তাহলে তো হয়ে যায়, তাই না? তাহলে আসলে খ নাম্বার প্রশ্নে আমাদের এই যে দেখো 3f of x এর জায়গায় আমরা f of x এর মান বসাই দিব, g of x এর জায়গায় g of x এর মান বসাই দিব। তবে তুমি যদি এখানে খেয়াল করো যে এখানে উভয় পক্ষে মানে 3 দ্বারা বিভাজ্য, যেমন এটাকে 3 দিয়ে আমি ভাগ করতে পারি, তাহলে 3 3 কাটা চলে যাবে। এটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 কাটা চলে যাবে। 108 কেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 36 হয়। তাহলে জিনিসটা আরো সিম্পলি হয়ে যায় না, আমাদের সিম্পল হয়ে যায় না আমাদের জন্য। তো এটাকে আমরা আরেকটু সিম্পল করার জন্য আমরা হচ্ছে কি করব, এই উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করব। তাহলে এই যে 3 দ্বারা ভাগ করলে 3fx হয়ে যাবে শুধু fx, এই 3gx হয়ে যাবে শুধু gx, আর 108 হয়ে যাবে 36। এবার আমরা মান বসাই দিই, f of x এর মান বসাই দিব, g of x এর মান বসাই দিব, যেটা প্রশ্নে দেওয়া ছিল, যে f of x এর মান, g of x এর মান বসাই দিলাম 36। ওকে, দেখো আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে x এর মান। এখন কিন্তু খুব সহজে x এর মান নির্ণয় করা যাবে, দেখো কিভাবে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ভিত্তি যদি আমি সেম করতে পারি, তাহলে কিছু একটা করা যাবে, তাই না? আমাদের টার্গেট হচ্ছে ভিত্তি সেম করা। তাহলে এখানের ভিত্তি 3, 27 কে 3 ভিত্তিতে লেখা যায় কিভাবে? দেখো 27 কে আমি চাইলে 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, 3 কিউব লিখতে পারি। তো এখন তুমি যদি একটু খেয়াল করো, এখানে একটু শর্টকাটে লেখা হয়েছে, সেটা কি? যেমন 27 এর উপর পাওয়ার ছিল x প্লাস 1, এখন 27 কে আমি 3 টু দি পাওয়ার 3 লিখলাম বা 3 কিউব লিখলাম, তার উপরে পাওয়ার হবে কত? x প্লাস 1। এখন পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার এই 3 এর সাথে এই দুটো গুণ হয়ে যাবে, 3 এর সাথে x গুণ করলে হবে 3x, 3 এর সাথে প্লাস 1 গুণ করলে হবে প্লাস 3, তার মানে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3। এই যে দেখো 27 টু দি পাওয়ার x প্লাস 1 কে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3 লিখলাম। কিভাবে লিখলাম সেটা এখানে দেখাই দিলাম আমি। আর ডান পাশে 36 এর জায়গায় 36 থাকলো। এখন তুমি যদি খেয়াল করো যে এখানে দুইটার ভিত্তি সেম হয়ে গেছে, যাই হোক ভিত্তি সেম হয়েছে সমস্যা নাই, কিন্তু এখন আমি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 এটাকে কিন্তু 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 টু দি পাওয়ার 2 এটা আমি লিখতে পারি, কারণ আমরা জানি
3 টু দি পাওয়ার a প্লাস b বা a টু দি পাওয়ার x প্লাস y যেটাই বলো না কেন, যদি যোগ আকারে থাকে পাওয়ার, তাহলে তুমি তাদেরকে গুণ আকারে আলাদা আলাদা লিখতে পারো, 3 টু দি পাওয়ার a ইনটু 3 টু দি পাওয়ার b। এটা যে কথা, এটাও কিন্তু একই কথা। তার মানে এই দুটো যোগ আকারে আছে, মানে আমি দুইটাকে ভিত্তির সাথে আলাদা আলাদা করে গুণ করে দিতে পারি। সেম ভাবে এইখানেও আমি এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ ভিত্তি এটার সাথেও থাকবে, এটার সাথেও থাকবে, কিন্তু গুণ আকারে থাকবে। এভাবে কিন্তু লেখা যায়, এটা আমাদের সূত্র, আমরা জানি। ওকে, লিখলাম। এখন খেয়াল করো, এখানে আমি যদি 3 স্কয়ারকে ভাঙাই তাহলে 9 হয়, 3 কিউবকে ভাঙালে 27 হয়, আর 36 এর জায়গায় 36। এখন আমরা উভয় পক্ষে 9 দ্বারা ভাগ করব, কারণ 9 দ্বারা ভাগ যায়। এটাকে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 9 9 কাটা যাবে, শুধু 3 টু দি পাওয়ার 2x থাকবে। এটাকে যদি আমি 9 দ্বারা ভাগ করি 3 নং 27, তার মানে 3 ইনটু 3 টু দি পাওয়ার, এই যে 3 থাকবে এখানে, আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3x, আর 36 কে 9 দিয়ে ভাগ করলে হবে 4, 4 নং 36। সরি। এখন আসো, এখানে এই যে মানটা, এটাকে আমরা শুরুতে লিখলাম, এই যে মানটা এটা সেকেন্ডে লিখলাম, +4 কে বাম পাশে নিয়ে আসি, -4 হয়ে যাবে। ওকে, লিখছি, এত কিছু লিখছি। এখন আসো পরবর্তীতে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এটা তো আমরা বুঝলাম। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এই 3টাকে আমরা আগে লিখব, বা লিখলাম 3 কে আগে লিখলাম, সমস্যা নেই। এই 3 টু দি পাওয়ার 3x কে পরে লিখব। তবে পরে লিখতে যে এটা কেমনে জানি লিখে ফেললো। দেখো ভাই, একটা জিনিস খেয়াল করো, 3 টু দি পাওয়ার 3x, এটা যে কথা, 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার একই কথা, হোল কিউব একই কথা। কেন? কারণ দেখো, 3 টু দি পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, 3 এর উপর পাওয়ার x, তার উপরে পাওয়ার 3, পাওয়ারের উপর পাওয়ার হলে তারা কি হয়, গুণ হয়। তাহলে 3 এর সাথে x কি করব আমরা, গুণ করে দিব। 3 আর x গুণ করলে কি হয়, 3x হয়। তার মানে 3 টু দি পাওয়ার 3x যে কথা, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 একই কথা। তো এই জন্য এই 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 লিখছি। আচ্ছা, এবার আসো 3 টু দি পাওয়ার 2x যে কথা, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2 একই কথা, কারণ x আর 2 গুণ করলে 2x হয়, পাওয়ারের উপর পাওয়ার গুণ হবে, আর -4 এর জায়গায় -4। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এই যে মানটা এখানে, এই যে এখানে খেয়াল করো, এই 3 টু দি পাওয়ার x, এটাকে আমরা a ধরে নিব। তো এটাকে যদি আমরা a ধরে নেই, যে দেখো 3 টু দি পাওয়ার x কে যদি আমরা a ধরে নেই, তাহলে কি হয়, তাহলে 3 টু দি পাওয়ার x কে a ধরলে 3, এটা কিন্তু a, মানে 3a কিউব, এই যে 3a কিউব, এটাকে a ধরে নিলে a স্কয়ার, এই যে a স্কয়ার -4। এবার আসো আমরা এটাকে হচ্ছে সিম্পলিফাই করার চেষ্টা করি। এটাকে হচ্ছে, যদি আমরা এটাকে এখন ভাঙাইতে যাই, তাহলে কিভাবে এটাকে আমরা ভাঙতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে 3a কিউবের জায়গায় 3a কিউব, এই যে a স্কয়ার, এটাকে -3a স্কয়ার প্লাস 4a স্কয়ার লিখছে। এখন কেন, ওই যে মিডল টার্ম, কেমনে মিডল টার্ম, দেখো এখানে 3a কিউবের সাথে -4 গুণ করলে হবে -12a কিউব। তার মানে তুমি এখন a স্কয়ারকে এমন ভাবে ভাঙাবা যেন হচ্ছে আমাদের 12 হয় আর কি, 3 আর 4 গুণ করলে যেন 12 হয়। তো এখন আমি a স্কয়ারকে ভাঙাইতে পারি, এই যে 3 আর 4, 3 4 কত, এই যে 12 হয়। তো এখন এই যে এই জন্য আমরা -3a স্কয়ার আর +4a স্কয়ার দিলাম, 3 4 12 হয়। আবার তুমি যদি এখানে খেয়াল করো যে 4a স্কয়ার থেকে 3a স্কয়ার বিয়োগ করলে শুধু a স্কয়ার হয়, মানে ঠিকঠাকই আছে। ওকে, এবার আমরা এখান থেকে কমন নেই। যদি কমন নিতে যাই তাহলে তুমি এখানে খেয়াল করবা যে এই দুইটা থেকে কমন যায় 3a স্কয়ার, কারণ এখানে 3 আছে, 3টা a আছে, এখানে 3 আছে, 2টা a আছে, তার মানে সবার মধ্যে 3 আছে এবং মিনিমাম 2টা করে a আছে। তো 3 আর 2টা করে a কমন নিলাম, a স্কয়ার কমন নিলাম, তাহলে 3 থেকে 3 কমন চলে গেল, 3টা a থেকে 2টা কমন গেলে একটা a থাকবে, আর 3a স্কয়ার থেকে 3a স্কয়ার কমন গেলে শুধু 1 থাকবে। এখান থেকে 4 কমন যায়, 4 কমন গেলে a স্কয়ার -1 থাকে। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এই জায়গায় আমরা এই যে মানটা সেটা হুবহু রাখলাম, 4 এর জায়গায় 4 রাখলাম। দেখো a স্কয়ারের জায়গায় a স্কয়ার, 1 কে আমি 1 স্কয়ার লিখি, কোনো সমস্যা নাই। এখন দেখো a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি, a + b * a - b, a + b * a - b = কি 0। এখন আমি এখানে দেখো এই প্লাসের আগে যে রাশিটা আছে এখানে একটা a - 1 আছে, আর এই প্লাসের পরে যে রাশিটা আছে এখানেও একটা a - 1 আছে। তো দুইটার মধ্যে a - 1 আছে, এই যে দেখো a - 1 a - 1, আমি একটা a - 1 কমন নিয়ে ফেলি। a - 1 কমন নিলে এখানে থাকে শুধু 3a স্কয়ার। ওকে, আর এখান থেকে a - 1 কমন গেলে এখানে থাকে শুধু এইটা মানে কি 4 আর a গুণ করলে 4a, 4 আর 1 গুণ করলে 4, এটা বাকি থাকে। তো এটা আমরা লিখে ফেললাম।
এখন আসো, হয় এইটা সমান 0 হবে, না হয় এটা সমান 0 হবে, তাই তো? তাহলে আমরা এখন দুইটা সমানে 0 লিখি। প্রথমে a - 1 সমান 0 লিখলাম, এর মান 1 হয়। আচ্ছা, আবার এখানে যদি আমরা খেয়াল করি যে 3a স্কয়ার, এই যে মানে এইটা সমান 0 হবে, এটা সমান 0 হলে এর মান এত হয়। এখন কিভাবে এটা হয় দেখো, এটার মূল নির্ণয় করার সূত্র হচ্ছে কি, এটা যদি আমরা মূল নির্ণয় করতে যাই, মূল নির্ণয় করার নিয়ম হচ্ছে, আমরা জানি যে মাইনাস বি, এই যে দেখো সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, এটাই তো সূত্র। তাহলে এখানে বি কে দেখো তো, বি হচ্ছে 4, তার মানে মাইনাস বি মানে মাইনাস 4, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, তো বি স্কয়ার মানে আমরা 4 জানি, তাহলে বি স্কয়ার মানে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে 16, মাইনাস 4ac, এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 4, তার মানে এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 4, 3 4 12, 12 সাথে 4 গুণ করলে কত হবে 48, এইজন্য এখানে 48। নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2a, তো 2 ইনটু এর মান কত, এর মান হচ্ছে 3, a মানে হচ্ছে a স্কয়ারের সহগ, b মানে হচ্ছে a এর সহগ, আর c মানে হচ্ছে ধ্রুবক পদটা। তো 2a, a মানে হচ্ছে 3, 3 দুগুণে কত 6, এই যে এখানে 6 বসলো। এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করি, তুমি যদি এখানে একটু খেয়াল করো, এটাকে যদি ক্যালকুলেট করি, 16 থেকে 48 বিয়োগ করলে কত হয় -32, তার উপরে রুট। এখন মাইনাসের উপর রুট করলে কোনো বাস্তব সংখ্যা আসে? কোনো বাস্তব সংখ্যা কিন্তু আসে না। তার মানে এখানে আমরা এটা দেখেই বুঝতে পারতেছি আমাদের যে মূল দুইটা বের হবে, বাস্তব সংখ্যা হবে না এখানে। তার মানে এটাকে আসলে আমরা গ্রহণ করতে পারবো না। আমরা বলবো যে ভাই তোমাকে আমরা দুঃখিত, আমরা তোমাকে গ্রহণ করতে পারছি না, আমাদেরকে ক্ষমা করে দাও, ঠিক আছে? তো এটা হচ্ছে বাদ। তার মানে আমরা এর মানটাকে গ্রহণ করতে পারতেছি। এখন ভাইয়া এ তো এ না, এ তো প্রশ্নে ছিল না, এ তো তুমি ধরে নিছো। দেখো একে কিন্তু তুমি ধরে নিয়েছো, এর আসল মান কিন্তু আরেকটা। এই যে দেখো তুমি এখানে, এই যে এখানে এই 3x কে a ধরে নিয়েছিলে, 3 টু দি পাওয়ার x কে a ধরে নিয়েছিলে, দেখছো? তোমার ক্যালকুলেশন যেহেতু যেন সুবিধা হয় ক্যালকুলেশন করতে, সেই জন্য তুমি 3 টু দি পাওয়ার x কে a ধরছিলা। তো এই জন্য এখন আবার সেটাকে ফিরাই দিতে হবে, তোমার ক্যালকুলেশন শেষ, এখন তুমি যে a ধরছিলে এর মানকে আবার ব্যাক দিয়ে দিতে হবে, a মানে 3 টু দি পাওয়ার x। তো আমরা এখন এর জায়গায় 3 টু দি পাওয়ার, এই যে a মানে হচ্ছে 3 টু দি পাওয়ার x বসাই দিলাম। আচ্ছা, এখন ডান পাশে 1 আছে, 1 রাখলে লাভ হবে না, তোমাকে x এর মান বের করতে হবে। তো তোমাকে x এর মান বের করতে হলে এখানে যেহেতু ভিত্তি 3, তুমি এখানেও ভিত্তি 3 আনতে হবে। সো 1 কে আমরা 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই না? 3 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে সেটা কি হয়, 1 হয়। তার মানে আমি এখানে 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি। সো 3 টু দি পাওয়ার 0 আমি লিখে ফেললাম। তো এখন দুইটার ভিত্তি সেম, ভিত্তি কাটাকাটি, তাহলে কি থাকলো, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, 0 কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? x এর মান 0 আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো যে এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে। তো এটা আরেকটা পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতি, সেটাও তোমরা দেখতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারো, সমস্যা নাই। এটা আমাদের ইজি ম্যাথ বইতে আছে, তোমরা ওইটা দেখে নিতে পারো। এবার আসো, আমরা আমাদের খ নাম্বার প্রশ্ন কিন্তু সমাধান করে ফেললাম। এবার আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নে বলছে যে h অফ x এর লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। কিন্তু উদ্দীপকে কোনো h অফ x নাই, তবে h অফ x তুমি কিভাবে পাবা সেটা বলে দিয়েছে। h অফ x পাবা g অফ x কে f অফ x দিয়ে ভাগ করলো, অর্থাৎ এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে h অফ x পাবা। এখন সেই h অফ x এর লেখচিত্রটা অঙ্কন করতে হবে, লেখচিত্র অঙ্কন করে তার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা h অফ x টা আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তাই আমরা h অফ x নির্ণয় করি। তো h অফ x নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে এই g অফ x আর f অফ x এর মান লাগবে। সো g অফ x আর f অফ x এর মান তুমি আগে উদ্দীপক থেকে লিখে নাও। লিখে এখানে এক কাজ করা হয়েছে, এই যে g অফ x এর মান, এই যে 27 টু দি পাওয়ার x প্লাস 1, এটাকে এখানে সিম্পলিফাই করে ফেলছে। দেখো 27 টু দি পাওয়ার x প্লাস 1, এটাকে তুমি লিখতে পারো 3 কিউব টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে এটাকে কি লেখা যায়, 3 টু দি পাওয়ার, এই 3 এর সাথে পাওয়ারের উপর পাওয়ার, তাই না? এই যে দেখো 27 কে 3 কিউব লেখা যায়। এবার পাওয়ারের উপর পাওয়ার হওয়ার কারণে 3 এর সাথে দুটো গুণ হয়ে যাবে, 3 এর সাথে x গুণ করলে 3x, 3 এর সাথে প্লাস 1 গুণ করলে প্লাস 3, তার মানে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3। তো এই জন্য 27 টু দি পাওয়ার x প্লাস 1 যেটা, সেটাকে আমি 3 টু দি পাওয়ার 3x প্লাস 3 লিখতে পারি। আর f অফ x এর মান যেটা আছে সেটাই রাখলাম। যাই হোক, আমরা h অফ x বের করতে হবে। তো আমরা h অফ x এর যে কথাটা বলা ছিল, h অফ x সমান g অফ x বাই f অফ x। এখন আমরা g অফ x এর মান বসাই দিব। g অফ x এর মান কত? g অফ x এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2। সো আমি এই g অফ x এর মান বসাই দিলাম
এই 3 টু দি পাওয়ার সরি জি অফ এক্স এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3, এই যে 3 টু দি পাওয়ার 3x প্লাস 3, আর এফ অফ এক্স এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2, মান বসাই দিলাম। এবার আমরা এখানে ক্যালকুলেট করি, দেখো এটার ভিত্তি 3, এটার ভিত্তি 3, দুইটার ভিত্তি যেহেতু 3 তাহলে আমি ভিত্তি 3 লিখলাম। এবার ভিত্তি সেম হওয়ার কারণে আমি একটা ভিত্তি লিখলাম, এখন তারা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। 3x প্লাস 3 থেকে 2x প্লাস 2 বিয়োগ হবে, সো 3x প্লাস 3 লিখলাম, বিয়োগ করবো এই 2x প্লাস 2 কে, তো বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়, প্লাস 2x হয়ে যাবে মাইনাস 2x, প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2। এখন 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x হয়, আর 3 থেকে 2 বিয়োগ করলে শুধু 1 হয়, ঠিক আছে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম কি, আমরা এখানে পেয়ে গেলাম 3 টু দি পাওয়ার x প্লাস 1, এটা কিসের মান, এটা h অফ x এর মান, আমরা পেয়ে গেলাম 3 টু দি পাওয়ার x প্লাস 1। তো এটাকে আমরা y ধরে নিলাম যে y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 1, মানে যেটা h অফ x। এবার আমরা x এর কয়েকটা র্যান্ডম মান বসাবো, যে মানগুলোর জন্য y এর মান নির্ণয় করব, নির্ণয় করে আমরা হচ্ছে কিছু বিন্দু পাবো, সেই বিন্দুগুলো লেখচিত্রতে বসাবো। তো প্রথমে x এর মান আমরা ধরে নিব কিছু। তো আমরা যদি এখানে খেয়াল করি যে x এর মান আমরা কি কি ধরতে পারি সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো x এর মান আমি প্রথমে 0 বসাবো, 0 একটা 0 বসাইলাম, একটা মাইনাসের বসাইলাম, একটা ধনাত্মক বসাইলাম, একটা মিনিমাম 4টা বসাইলে ভালো আর কি। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গায় আমাদের সমীকরণটা হচ্ছে এইটা। এখন x এর মান যদি আমি 0 বসাই, দেখো তো ভাইয়া 3 টু দি পাওয়ার x এর মান যদি আমি 0 বসাই, 0 প্লাস 1 মানে কি হবে, 3 টু দি পাওয়ার 0 আর 1 যোগ করলে 1, 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3। তার মানে x এর মান যদি আমি 0 বসাই, তাহলে দিন শেষে y এর মান কত আসে, 3 আসে। x এর মান 0 বসালে, কারণ এই যে দেখো এটাই তো আমাদের, তাই না, সমীকরণ তো এটা, y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 1, এই যে y সমান এটা আমরা তো বলতে পারি। তাহলে এখন y ইকুয়াল টু, যেহেতু y ধরে নিয়েছি আমরা, এখন y ইকুয়াল টু x এর মান তুমি 0 বসাও, x এর মান 0 বসালে 0 প্লাস 1 মানে কত, 1, তো 3 টু দি পাওয়ার 1 মানে 3, তার মানে x এর মান 0 বসাইলে y এর মান 3। তো এখানে কিন্তু এই যে দেখো x এর মান 0 বসাইলে y এর মান 3। সেম ভাবে x এর মান যদি -1 বসাই তাহলে কি হবে, দেখো তো x এর মান যদি -1 বসাই, -1 বসাইলে -1 আর +1 মিলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, মানে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে কত, কোন কিছুর পাওয়ার 0 হলে কি হয়, 1 হয়। তার মানে আমি যদি x এর মান -1 বসাই, y এর মান শুধু 1 হয়। তার মানে এই যে দেখো -1 বসাইলে শুধু 1 হয়। সেম ভাবে তুমি 0.5 বসাও, বসে ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, 5.2 আসবে। তুমি হচ্ছে -2 বসাও, 0.33 আসবে। এখন এই প্রত্যেকটা বিন্দু তুমি ছক কাগজের মধ্যে বসাও, তোমার গ্রাফ পেপারের মধ্যে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই তিনটা বিন্দুই তুমি গ্রাফের মধ্যে বসাও। তো গ্রাফের মধ্যে যদি আমি এই তিনটা বিন্দু বসাইতে যাই, তো গ্রাফের মধ্যে তোমাকে যে কাজ করতে হবে, এই যে এই বরাবর একটা দাগ দিতে হবে, এই বরাবর একটা দাগ দিতে হবে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এটার নাম দিবা x ও x প্রাইম, y ও y প্রাইম, ঠিক আছে। যে দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে ও বিন্দু বলা হয় বা মূল বিন্দু। এখন দেখো এখানে মানগুলো অনেক ছোট ছোট, তাই না, যে দেখো 0.5, -1, -2, 0.33, শুধু এই মানটা একটু বড়, প্রত্যেকটা মান ছোট। এখন তুমি যদি এগুলাকে এক ঘর করে হিসাব করো, তাহলে তোমার গ্রাফ পেপারে অল্প একটুকুর মধ্যে তোমার গ্রাফ হয়ে যাবে, এবং তুমি নিজে পয়েন্ট দিয়ে বসাই যে চিত্রটা মন মতো আঁকতে পারবে না। তো চিত্রটাকে মন মতো আঁকতে হলে, সুন্দর করে দেখাইতে হলে, যেহেতু মানগুলো ছোট, তার মানে তুমি অনেকগুলো ঘরকে এক একক ধরে নিবা। তো তুমি ধরে নাও যে হচ্ছে 5 ঘরকে, আমরা এখানে করছি 5 ঘরকে এক একক ধরে, তো প্রত্যেক 5 ঘরকে আমরা এক একক করে ধরে নিয়েছি। তো 5 ঘরকে এক একক ধরলে x এর মান তো 0, 5 ঘর গেলেও শূন্যই থাকবে। তার মানে প্রথম বিন্দুটা আমাদের যে 0,3, তো x এর মান 0, তার মানে x এর মান 0 মানে আমাদের বিন্দুটা কিন্তু এই যে এখানে থাকবে, 0তেই থাকবে x এর দিকে। আর y এর মান কত, y এর মান +3, প্লাস হলে উপরের দিকে উঠে, মাইনাস হলে নিচের দিকে নামে। তো উপরের দিকে কি আমি 3 ঘর যাব ভাইয়া, উপরের দিকে আমি 3 ঘর যাব না, উপরের দিকে কয় ঘর যাব, উপরের দিকে আমি 15 ঘর যাব। কেন, কারণ আমি বলছি এক ঘরকে আমি 5 ঘরকে আমি এক করে ধরতেছি। তাহলে আমি এখন 3 একক যাইতে হলে কয় ঘর যাইতে হবে, 1 এককের জন্য 5 ঘর, 2 এককের জন্য 10 ঘর, 3 এককের জন্য 15 ঘর। তার মানে আমি এখানে যে 5, 10, 15, এই দেখছো 15 ঘর উপরে বিন্দু দিছি। x এর মান কিন্তু 0, এই জন্য x ডানে বামে কোথাও যায় নাই। y এর মান 15, মানে উপরের দিকে 15, -15 হলে নিচের দিকে, y এর মান হচ্ছে 3, এই জন্য উপরের দিকে 15 ঘর উঠছে, -3 হলে নিচের দিকে 15 ঘর যাইতো। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এবার আসো -1,1, x এর মান -1 মানে বাম দিকে যাবে 1 একক, 1 একক মানে কয় ঘর, 5 ঘর। তার মানে এই যে দেখো এখান থেকে
5 ঘর বাম দিকে আসবে। আচ্ছা আসলো, সরি 5 ঘর, এই যে এখানে 5 ঘর আসলো, এসে এবার ওয়াই এর দিকে যাবে। ওয়াই এর দিকে কত? +1, +1 মানে উপরের দিকে উঠবে। উপরের দিকে কয় ঘর? 5 ঘর। 1 ঘর মানে এই যে 5 ঘর, এই যে বিন্দু দিলাম। আচ্ছা সেম ভাবে এখানে আসো, 0.5, 0.5 মানে কয় ঘর যাবে? এই যে একটা কনফিউশন যে 0.5 আমি এখন কয় ঘর যাব? তো 5 গুণ করে দাও তুমি 0.5 এর সাথে, তাহলে কত হয়? 2.5 হয়। তো x এর মান 0.5 মানে 2.5 ঘর তুমি হচ্ছে যাবে। এখন কোন দিকে যাবা? যেহেতু এটা প্লাস, তার মানে ডান দিকে যাবা 2.5 ঘর। এই যে দেখো এখান থেকে 2.5 মানে আড়াই ঘর, 1 2 আড়াই, মানে এই যে মাঝখানে থাকবে। x এর দিকে আসলাম আমরা হচ্ছে আড়াই ঘর। আর y এর দিকে যাবো আমরা কত? দেখো 5.2, 5.2 মানে 5.2 এর সাথে তুমি গুণ দাও। কত গুণ দিবা? 5 গুণ দিবা। 5.2 এর সাথে যদি তুমি 5 গুণ দাও তাহলে তোমার কত হবে? 5.2 এর সাথে 5 গুণ দিলে 25, 5 গুণ 10, 26 ঘরের মতো হয়। তো 26 ঘর যদি হয় তাহলে তুমি এখানে এই উপরের দিকে, এই যে এখানে আড়াই ঘর আসছিল না 2.5, তারপরে এই বরাবর তুমি 26 ঘর উপরে উঠে যাও। 26 ঘর উপরে উঠে বিন্দু দাও, তাইলে হয়ে যাবে। আর শেষ মেশে যে -2 মানে হচ্ছে x এর দিকে বাম দিকে 10 ঘর যাবে, কারণ 5 গুণে 10। আর এখানে প্লাস 0.33 মানে 0.33 এর সাথে তুমি 5 গুণ করে দাও, তাহলে যত হয় উপরের দিকে তত ঘর যাবে। তো -2 দিয়ে এই যে উপরের দিকে এই যে 0.33 এর সাথে গুণ করলে বেশি হয় না, অল্প কিছু হয়, তবে উপরের দিকে ততটুক উপরে উঠে বিন্দুটা দিয়ে দিবা, 1 পয়েন্ট সামথিং হয়। তো পেয়ে গেলাম আমাদের গ্রাফটা। এখন তুমি যদি একটু খেয়াল করো, লেখচিত্র হতে দেখা যায় x এর সকল বাস্তব মানের জন্য y এর ধনাত্মক বাস্তব মান পাওয়া যায়। অর্থাৎ x এর যদি তুমি যে কোনো বাস্তব মানই বসাও না কেন, এই যে আমাদের এখানে সমীকরণটা দেখো, x এর তুমি যে কোনো, আমাদের x এর মান কত আসছে এখানে দেখো তো, এই যে আমাদের সমীকরণটা হচ্ছে 3 x + 1। তো x এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসাও, ধনাত্মক ঋণাত্মক 0 যাই বসানো কেন, তুমি এখানে একটা মান পাবাই অবশ্যই। তার মানে x এর যে কোনো বাস্তব মান তুমি বসাইতে পারো এবং y এর যে কোনো বাস্তব মান তুমি পাবা। মানে এখানে x এর যে কোনো বাস্তব মান বসাইলে তুমি একটা বাস্তব অ্যানসার পাবাই, ঠিক আছে, অবাস্তব কিছু পাওয়া না। তো এই জন্য বলতেছে যে লেখচিত্র হতে দেখা যায় x এর সকল বাস্তব মানের জন্য y এর ধনাত্মক বাস্তব মান, আবার ঋণাত্মক না কিন্তু সব ধনাত্মক, যেহেতু পাওয়ার আকার আছে, 3 টু দি পাওয়ার আকারে আছে। তুমি যতই যা মনে করো 3 টু দি পাওয়ার তুমি -100 দিবা, তুমি দেখো এটার মানও ধনাত্মক আসবে। 3 টু দি পাওয়ার -100 দিলেও ধনাত্মক আসবে। এক্সপোনেনশিয়াল আকারে থাকলে ধনাত্মক আসবেই। তো মানে সব সময় মানটা আসবে তোমার কি ধনাত্মক আকারে। তো মানটা যেহেতু তুমি দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে তুমি যে কোনো ঋণাত্মক মানও বসাইতে পারো, কিন্তু এই যে এই জায়গায় x এর মান কিন্তু তুমি চাইলে মাইনাসও বসাইতে পারো। মাইনাস আমরা বসাইছি তো, -1 -2 -3 -100 তুমি বসাও, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে পুরোটাকে যখন ক্যালকুলেট করবা দেখবা সব সময় শূন্য বা তার বড় ধনাত্মক মান আসবে, মাইনাসের মান কখনো আসবে না। তার মানে x এর মান তুমি যে কোনো মান যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারো, কিন্তু এটা ক্যালকুলেট করার পরে তো y এর মান হবে, সেই মানটা সব সময় শূন্য বা ধনাত্মক পজিটিভ নাম্বার আসবে। তো এই জন্য আমাদের ডোমেইনটা হবে কি যে কোনো বাস্তব সংখ্যা, আর রেঞ্জটা হবে কি ধনাত্মক বাস্তব সংখ্যা, শূন্য থেকে ধনাত্মক বাস্তব সংখ্যা। তাই মানে ডোমেইনটা হচ্ছে কি আর মানে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, আর রেঞ্জটা হচ্ছে কি শূন্য থেকে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, নেগেটিভ মান হবে না। তো ডোমেইন আর রেঞ্জও কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। এর মাধ্যমে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই বোর্ডের প্রশ্নটা সমাধান করে ফেললাম, বরিশাল বোর্ড 2025 সালের আমাদের ইজি ম্যাথ বই থেকে। ইনশাআল্লাহ আরেক পর্বে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।